দেখছো গ্রামটা কত সুন্দর না? এই যে কত বছর পর গ্রামে আসছি, এখন তো গ্রামে আসাই হয় না। তুমি জানো এই গ্রামের সাথে আমার কত স্মৃতি জড়া আছে। কি হলো? আমরা হাঁটতেছি কিসের জন্য এটাই তো বুঝতেছি না। হাঁটতেছি, ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি, চাইলে তো রিক্সা নেওয়াই যায়, কিন্তু এই যে আমি যদি রিক্সায় উঠি, এই যে প্রকৃতি মানে আমার এত স্মৃতি, আমি এগুলো তো উপভোগ করতে পারবো না। জি, আপনি এবার আপনার হ্যান্ডব্যাগটা আপনি ক্যারি করেন। একে তো আমাকে হাঁটাচ্ছেন, আবার হ্যান্ডব্যাগ দিয়ে রাখছেন। চলেন। আচ্ছা ওই যে ওইদিকে তাকাও, ওই যে ওই পাঁচতলা বাড়িটা দেখতেছো না, এটা একটা ভাঙা টিনের ঘর ছিল, আর দেখো এখন পাঁচতলা বাড়ি হয়ে গেছে। আর ওই যে এদিকটা আসো আমার সাথে, এদিকটা না আমার কলেজ ছিল, বুঝছো? সবই তো বুঝলাম, পাঁচতলা বাড়ি হয়ে গেল, তোমার কলেজেও আসলাম, কিন্তু আমরা যাচ্ছি কোথায় সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ তুমি তো ভালো কথাই বললো, আমি তো এসে ভুলেই গেছি। ওই যে আমার বাবা হীরা চৌধুরীর কাছে সবকিছু বিক্রি করে ফেলছে, মানে আমাদের গ্রামে যত সয় সম্পত্তি আছে ওইটা টাকা নিতেই আসছিলাম। এখন আমি তো চিনি না, কাউকে জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, তাহলে ওইদিকে চলো। চলো। এই লোকটাকে জিজ্ঞেস করি। হ্যাঁ দাঁড়াও, এই লোকটা যেহেতু এখানে কাজ করতেছে উনি মনে হয় জানবে। এই যে ভাইয়া, আরে এই যাও জিজ্ঞেস করো। আরে আমি এটা কাকে দেখতেছি? তুই? হ্যাঁ তুই এখানে কোদাল দিয়ে কি করতেছস? মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে তুই একজন কামলা, মানে কামলাগিরি করতেছস মানুষের খেতে। তোর এই মুখ দিয়ে না কত বড় বড় কথা বলছস, যে এত বড় বড় কথা বলছস যে ভাবা যাইতেছে না, মানে আমি বলতেও পারতেছি না। আর এই যে এখন এখন কামলাগিরি করতেছস না? এই তুমি ওনাকে এইভাবে কথা বলতেছো, তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, চিনবো না কেন? এই ছেলেটার সাথে মানে কি বলবো, এই কামলাটার সাথে একটা সময় আমার রিলেশন ছিল, আর আমার এক্স বয়ফ্রেন্ড। দেখো আমার ভাগ্য কত ভালো যে আমি সময় সুযোগ বুঝে ওর সাথে ব্রেকআপ করে ফেলছিলাম। আমি যদি এখান থেকে যাওয়ার আগে যদি ওর সাথে ব্রেকআপ না করতাম, আজকে ওর সাথে আমার এখানে কামলাগিরি করা লাগতো, বুঝছো? আমি যদি ওকে বিয়ে করতাম তাহলে ওর সাথে মানুষের খেতে খেতে যে আমার কামলাগিরি করতে হইতো। ভাগ্যেশ আমার বাবা মা আমাকে এই গ্রাম থেকে ঢাকায় নিয়ে গেছিল, নাহলে আমার ওর সাথে জীবনটা পুরো বরবাদ হয়ে যেত। এমন হ্যাঁ করে তাকাইছিস কেন? তুই দেখছোস এটা আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডের ঢাকায় 4-5টা বাড়ি আছে, ওদের অনেক টাকা পয়সা। আর তুই, তোকে দেখ, তুই সারা জীবন না বড় বড় কথাই বলছিস, লেকচার দিছিস। তুই না পারোস লেকচারই দিতে, মানে ভবিষ্যতে কিছু করতে পারবি না। আমার মনে হয় কি আর জীবনও তোরে দিয়ে কিছু হইব না। তুই যে তুই এত বছরও কিছু করতে পারস না, কি হইছিস কামলা। এই যে মানুষের খেতে খেতে যে কোপায় কোপায় কি করবি, কয় টাকায় পাবি? 500-600 টাকা দেয় মানুষ মনে হয় মজুরি। আর এই যে এটা যদি তোর খেতে হয়ে থাকে তাহলে মনে হয় এখানে কি বড় যে লাউ গাছ লাগাইতে পারোস, লাউ গাছ লাগালে তো লাউ তাড়াতাড়ি বড় হয়, তাই না? আর বাজারে না কয় টাকা বিক্রি করবি? 20 টাকা, 10 টাকা, 50 টাকা। আর এটা দিয়ে তো জীবন চলে না। আমার ভাগ্যটা ভালো যে আমি বুঝতে পারছিলাম যে তোরে দিয়ে না কিচ্ছু হইব না। তোর মতো ছেলের সাথে না আমার রিলেশনটা করাই ভুল হয়েছে। আমার সব থেকে বড় ভুল যদি জীবনে কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তোর সাথে রিলেশন করা। আচ্ছা জান, আমি বলি কি, আমরা এই প্রসঙ্গটা বাদ দেই, আমরা যে কাজে আসছি সেই কাজের কথা জিজ্ঞেস করি। তুমি না ঠিকই বলছো, শুধু শুধু ওর মতো কামলার সাথে কথা বলে না মুখ নষ্ট করার কোনো দরকার নেই। এই এখানকার হীরা চৌধুরী বাড়িটা কোথায়? হ্যাঁ চিনি, বলেন কি কাজ আমি বলে দিচ্ছি। এই এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক ভাব দেখার কথা বলতেছিস। এই তোর স্বভাবটা কি এখনো পরিবর্তন হবে না? তুই একটা কামলা, কামলার জায়গায় থাকবি। তুই কামলা হয়ে তুই বলতেছিস তুই হীরা চৌধুরীকে বলে দিবি? আচ্ছা ভাইয়া, আপনি বাড়িটা কি চেনেন? চিনলে আমাদেরকে বল। ওই যে ওই দিকটায়। দেখছো ওর সাথে ভালো করে কথা বলাই উচিত। আরে কামলাকে আবার রেসপেক্ট দাও কেন তুমি? হ্যাঁ এই তোরে কি বলছি আঙুল দিয়ে দেখা দিতে? তোরে বলছে এখান থেকে নিয়ে যেতে, আমাদেরকে দেখাই দিবি। চল। ঠিক আছে চলো। গন্ধ আসতেছে না বলো? হ্যাঁ ওর ঘামের গন্ধ, মানে কামলাদের গায়ে থেকে তো গন্ধ আসবেই, কামলা কামলা একটা গন্ধ। এই ঘামের গন্ধর জন্য না আমি টিকতে পারতেছি না। তুই পিছনে যা, পিছনে যা। একটা সময় ছিল যখন এই কাঁধে মাথা রেখে তুমি হাঁটতে। তোর কাছ থেকে আমি এত কিছু জিজ্ঞাসা করছি, আমি আগে কি করতাম না করতাম? তোকে বলছি পিছনে যেতে, পিছনে যা। আমি পিছনে গেলে আমি আপনাদেরকে বাসাটা কিভাবে দেখিয়ে দিব বলেন তো? এই এত কিছু তোর জানা দরকার নেই, তুই পিছনে যা, আমরা আগে আগে থাকবো, যা। এই দাঁড়ান দাঁড়ান, কি হচ্ছে? এইটাই ওনাদের বাসা। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন যা। কি হলো দাঁড়াছিস কেন? যা এখান থেকে।
বসো তোমরা। থ্যাংক ইউ। একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই হীরা চৌধুরী চলে আসবে। কেন উনি বাসায় নেই? উনি তো একটু বাসার বাইরে আছে, কিন্তু চলে আসবে। ও, আচ্ছা। তোমরা কেউ কি চা খাবে? হ্যাঁ শিওর, চা হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে তোমরা বসে, আমি এখন নিয়ে আসছি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছে, হ্যাঁ? বাড়ি দিয়ে কি করবো? পেমেন্ট নিতে আসছি, পেমেন্টটা দিলে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিক চিনলাম না তো? আসলে আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি আমার আম্মুকে চিনবেন। সালমা চৌধুরী আছে না, চিনতে পেরেছেন? সালমা চৌধুরী, ঠিক। আচ্ছা, চিনতে পারছেন না তাই তো? আচ্ছা, সব কিছু আমি আপনাকে ডিটেলসে বলতেছি। ওই যে আপনাদের উত্তরপাড়ায় যে জমিটা আছে না, ওই জমিটা যার কাছ থেকে কিনেছেন আর কি, সেই সালমা চৌধুরী। এখনো বুঝতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, শর্টকাটে বলতেছি। আপনাদের ফ্যাক্টরির জন্য যে জমিটা আপনি কিনেছেন, ওই জমিটার কিছু পেমেন্ট বাকি ছিল আর কি, আমরা কিছু টাকা পাইতাম আর কি, ওই টাকাটার জন্য আম্মু আমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা, আমি জানতে এলাম, তোমরা কি দুপুরে লাঞ্চ করে যাবে? না না, আমরা লাঞ্চ করে যাব না, আসলে আমরা কিছু পেমেন্ট পাই তো, মানে জায়গা জমির, এই জন্য আসছিলাম। কিন্তু উনি তো কিছুই বলতেছে না। উনি কিভাবে কি বলবে? উনি তো আর হীরা চৌধুরী না, উনি হচ্ছে হীরা চৌধুরীর ম্যানেজার। মানে তাহলে হীরা চৌধুরীটা আসলে কে? কিছুক্ষণের মধ্যেই আসবে। উনি হচ্ছে হীরা চৌধুরী। এই যে এখানে 2 লক্ষ টাকা আছে, যেটা পেমেন্ট বাকি আছে ক্লিয়ার করবেন। আর আপনি বলেছিলেন আপনার টাকা লাগবে, সেটার জন্য 1 লক্ষ টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। ইয়েস। মানে উনি হীরা চৌধুরী না? তাহলে হীরা চৌধুরী কে? তুই? মানে তুই হীরা থেকে হীরা চৌধুরী হয়ে গেছিস? তোর এত টাকা পয়সা, গাড়ি বাড়িগুলো কোথা থেকে আসছে? তুই না খেতে খামারে কাজ করতে, একটু আগেও না আমি তোকে দেখছি যে মানে একজনের ক্ষেত্রে তুই কামলাগিরি করতেছিস, আর তুই কিনা এত টাকা পয়সা মালিক হয়ে গেছিস কিভাবে? এই মেয়ে, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, ভেবে চিন্তে কথা বলো। কিসের গরিব ছোট লোক এগুলা কি বলছো? হ্যাঁ, তুমি জানো উনি কে? এই মেয়ে, তুমি একদম চুপ থাকো। তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করি না। তুমি আমাকে চেনা যে ওকে? আমি খুব ভালো করে জানি যে ওকে। এই চুপ! আর একবার তুই তুকারি করবি না। তুই আমার বাসায় এসে আমার সাথে তুই তুকারি করিস কোন সাহসে? খুব অবাক হচ্ছিস তাই না আমাকে এই অবস্থায় দেখে? রাস্তায় তুই যাকে দেখেছিলি সেটাও আমি, আর এখন এখানে যাকে দেখছিস সেটাও আমি। আমি আমার জমিতে কাজ করতেছিলাম কারণ আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি। আমি চাইলে পারতাম ওখানে 200-300 টাকা দিয়ে একটা কামলা লাগিয়ে দিতে, কিন্তু না, আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। আর আমি এত পরিশ্রমী বলেই আজকে আমি এই পজিশনে। তোকে আমি অনেকবার বলেছিলাম যে এভাবে আমাকে ফেলে রেখে চলে যাস না, আমাকে একটু সময় দে, দেখ আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। কিন্তু না, তোর মধ্যে কোনো ধৈর্য বলতে কোনো জিনিস নেই। কি যেন বলেছিলি? তোর বয়ফ্রেন্ড, তাই না? তোর বয়ফ্রেন্ডের বাড়ি আছে, ফ্ল্যাট আছে। আরে আমার ব্যাপারে খবর নিয়ে দেখ যে এই এলাকার মধ্যে আমার কি কি আছে। তুই আসলে একটা অহংকারী মেয়ে। তোর অহংকার সেদিনও ছিল, আজও আছে। সেজন্য এতদিন পরে আমাকে দেখে আমার গায়ের ঘামের গন্ধের কথা বলতেছিলি। একটা সময় তুই এখানে মাথা রেখে বসে থাকতি আর কত ফিউচারের কথা ভাবতি যে আমাকে নিয়ে এই করবি সেই করবি। তোর মধ্যে সেই জিনিসগুলো নেই। টাকাওয়ালা বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গিয়ে আমাকে রেখে চলে গিয়েছিস। আর তুই তো সেই হীরাকে চিনতি। এর মাঝখানে কতটা ব্যবধান, কত বছর কেটে গেছে তোর কোনো ধারণা আছে? কিন্তু তুই সেই অহংকারী রয়েছিস। তোর এই অহংকারের কারণে একদিন তুই নিঃস্ব হয়ে যাবি। তোর আশেপাশে কোনো আপনজন বলতে কেউ থাকবে না। আর আজকে তোকে দেখ আর আমাকে দেখ, এই মানুষটাকে তুই ফেলে রেখে চলে গিয়েছিলি। আর আজকে আমি একটা জিনিস বুঝতেছি, তুই যদি ওদিনকে আমাকে ফেলে রেখে চলে না যাইতি, আমি আজকে নিজেকে এখানে নিয়ে আসতে পারতাম না। তোর চলে যাওয়ার কারণে নিজের পরিশ্রমে আজকে আমি হীরা থেকে হীরা চৌধুরী। আর তুই এখানে এসেছিস টাকার জন্য, তাই না? তোর আম্মু আমার কাছে টাকা পায়। আন্টি আমাকে বললেই পারতো, আমি অফিস থেকে একজন লোক পাঠিয়ে চেক পাঠিয়ে দিতাম। তুই এখানে কেন এসেছিস? এতদিন পর তোর এই চেহারা আর তোর এই আজকের ব্যবহারে আমার ভিতরটা কি একটা অবস্থা তোকে আমি বলে বোঝাতে পারবো না। পেনটা দাও তো।
আমাকে এভাবে অপমান না করলেও পারতে। তোমার লাইফে যে এত কিছু ঘটে গেছে কখনো তো কিছুই বলনি। কি বলবো তোমাকে আমি কি বলবো যে আমি একটা সময় খুব গরিব ছিলাম, একটা মেয়েকে আমি ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে অবহেলা করে চলে গেছে? নাকি তোমাকে আমি এটা বলতাম যে আমার গায়ে থেকে ঘামের গন্ধ আসতেছিল বলে মেয়েটা আমাকে বলতেছিল পিছনে যা, তুই আমার পরে আয়, এই কথাটা তোমাকে বলতাম? ঠিক আছে, আমি আর কখনো তোমার অতীত প্রসঙ্গে কোনো কথা বলবো না। সরি। সরি। আমিও। আরে কি ব্যাপার, এই মুখ টেনে নিয়ে আসছে কেন? তোমাকে এখানে নিয়ে আসছি অবশ্যই কারণ আছে। দেখো, আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার সেই শর্তটা রাখো তাহলেই আজ আমাদের বাসর হবে, তা না হলে হবে না। কি বলছো তুমি? আজকে আমাদের ফার্স্ট নাইট, তুমি আজকে আমাকে শর্ত দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, কি শর্ত বলো? দেখো, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাড়িতে তোমার মা থাকতে পারবে না। আমি চাই আজ এই মুহূর্তে তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর যদি তুমি তাকে বের না করো তাহলে তোমার আর আমার বাসর হবে না। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। কি বলছো, একবার বুঝে শুনে বলছো? তুমি আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিতে বলছো? হয়, আমার মা কি অপরাধ করেছে? শোনো, আমি চাই না বিয়ের পর আমার উপর কেউ কোনো খবরদারি করুক, বুঝো না? তুমি তার জন্য আমার মাকে বের করে দিবে? আচ্ছা, তুমি আজকে নতুন আসছো আমার বাড়িতে, তোমাকে সবে বিয়ে করে নিয়ে আসছি, তুমি আমার মাকে পূর্ব থেকে চেনো না, তুমি জানো না আমার মা কেমন আচরণ করে। তুমি কয়েকদিন দেখো আমার মা কেমন আচরণ করে তোমার সাথে, তারপর ডিসিশন নাও। শোনো, আমরা দুজন যেন ভালো থাকতে পারি সে কারণেই আমি বলেছি তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। তোমার মা আমাকে বৌমা এটা করো, বৌমা এটা করো, আমার উপর সেইভাবে খবরদারি করবে, সেটা আমি কখনোই অ্যালাউ করবো না। এ কারণে আমি বলছি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমরা দুজন ভালো থাকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না বলো চুপ তো? করো, জাস্ট শাট আপ। কি বলতে চাও তুমি? তার মানে তুমি আমার এই শর্তটা রাখছো না, তাই তো? আর আমার মা কি অপরাধ করেছে যে আমার মা এই বাড়ি থেকে বের হয়ে যাবে? এক কথা বারবার বলতেছে। তাহলে ঠিক আছে, তুমি থাকো তোমার এই মাকে নিয়ে এই বাড়িতে। আমি তোমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। তোমাকে এই বাড়ি থেকে একা কোনোভাবেই যেতে দেওয়া হবে না। আচ্ছা, তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার উপর এভাবে কেন হুকুমদারি করছো? বিয়ে হতে দেরি আর হুকুমদারি করতে দেরি হয় না, তাই না? আমারটা হুকুমদারি মনে হচ্ছে? তুমি আজকে এসে আজকে বিয়ের পর তুমি বাসর ঘর থেকে আমাকে ড্রয়িং রুমে ট্রেনে বের করে তুমি আমাকে বলছো যে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিবে, আর এই অন্যায় আপনার আমাকে মেনে নিতে হবে। দেখো, এটা কোনোভাবেই অন্যায় আবদার না। তুমি অন্যায়ভাবে নিচ্ছ, তাই অন্যায় আবদার। আমি তোমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি এইটা বুঝতে পারছি না তুমি এই সাধারণ কথাটা কেন বুঝতে পারছো না। তুমি তোমার মাকে আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করবে, যাও। একদম চুপ, আর একটা কথাও যেন এই মুখ থেকে বের না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? বাধ্য করছে আমার গায়ে হাত তুলতে। তুই বের হয়ে যা, আমার মাকে বের করতে চাচ্ছিস? আমি তো বলেছি তোমার মাকে যদি তুমি বের না করো তাহলে আমিই চলে যাব। তাহলে আমাকে একা কেন যেতে দিচ্ছ না তুমি? এই, তুই কি যাবি? আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। তোকে একা আনছি আমি এই বাড়িতে, তোকে একা নিয়ে অনেক মানুষ ছিল, সাক্ষী ছিল, তোর বাবা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল। তোর বাবাকে আনবো, তারপর তোর বাবাকে সবাই বাড়ি থেকে বের করবো। ওয়েট ওয়েট অ্যান্ড সি। একটা কথা হবে না, একটা কথা অনেক বলে ফেলেছে। হ্যালো, হ্যাঁ। হ্যালো বাবা। বাবা, আপনি আমাদের বাড়িতে চলে আসেন। কিন্তু বাসায় এত লোকজন, এর মধ্যে আমি গেলে কেমন দেখায় বলো তো? আচ্ছা, টেলিফোনে বলা যাবে? আপনার মেহমান থাক আর যাই থাক, আপনাকে আসতে হবে আমাদের বাড়িতে, এই জন্য। কোনো সমস্যা? হ্যাঁ, জরুরি না হলে তো আমি আপনাকে ফোন করি নাই, জরুরি বিধায় আপনাকে ফোন করছি। আপনি ইমিডিয়েটলি আমাদের বাড়িতে চলে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি চলে আসেন। বাড়াবাড়ির একটা লিমিট থাকে। তুমি কিন্তু একদম কাজটা ঠিক করছো না, বুঝছো? এইসবের মধ্যে তুমি আমার বাবাকে কেন কল দিলে? আমার বাবাকে এই সবের মধ্যে যখন আমার মা আসছে তখন তোর কি মনে হয়নি? কোনো কিছু মনে হয়নি? আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে বলছিস? হোয়াট ইজ, আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে এসে আমি বিয়ে করেছি, আমাকে বাসর ঘর থেকে টেনে এনে সে বলতেছে আমাকে আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমার বাবা বিয়ের পর এই বাড়িতে থাকতে আসছে না। বিয়ের পর এই বাড়িতে আমি থাকবো, তোমার মা থাকবে, এটাই আমি নিতে পারছি না। এই কারণে বলছি তোমার মাকে তুমি এই বাড়ি থেকে বের করো। জাস্ট আমি হাত তুলতে পারছি না কারণ আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষা দেয় না একটা মেয়ের গায়ে হাত তুলতে। ও আই সি,
তুই আমার গায়ে হাত তোলা কি বাকি রেখেছিস? তুই আজ আমার বাবাকে এই বাড়িতে ডাকার সাহস কোথায় পেলি? এত কিছু হওয়ার পরও তুই কি করে ভাবলি তোর সাথে একই ছাদের নিচে আমি থাকবো? কখনোই না, ইম্পসিবল। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব, থাক তুই তোর মাকে নিয়ে। কোথায় যাবি? কোথাও না, তোকে আমি একা নিয়ে আসছি, একা নিয়ে আসি নাই। যেহেতু আমাদের সাথে আমাদের বিয়ের মধ্যে অন্য পার্সনও ছিল, তোর বাবা আসবে, তারপর তোকে আমি ছাড়বো। ওকে, বস। আরে বাস, এক পাও যাওয়ার চেষ্টা করবে, এক পা এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবে, একদম করে ফেলবে। আমি চাইলে অনেক কিছুই করতে পারি। কি করার বাকি রেখেছিস তুই? আমার গায়ে হাত তুলেছিস, যত ধরনের খারাপ আচরণ আছে সব তুই করেছিস। আর কিছু করার বাকি আছে? করে ফেল, দেখি তুই কি কি করতে পারিস। আমি নিজেকে কন্ট্রোল করছি। তোর বাবা আসতেছে, তোর বাবা আসুক, দেন একটা ডিসিশনে আমরা যাবো। ওকে, এইটাই তো অনেক বড় একটা ভুল করেছিস। কেন আমার বাবাকে ডেকেছিস তুই? তোর বাবাকে ডেকেছি, তোকে তো আমি একা নিয়ে আসি না এই বাড়িতে। এক কথা বারবার কতবার বলবো আমি? তোকে একা নিয়ে আসছি আমি। সংসার আমি তোর সাথে করব, আমার বাবা না। তাই আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে। তুই বাবাকে ডেকে সবচাইতে বড় ভুল করেছিস। আমি ভুল করছি না ঠিক করছিস তো? তোর বাবা আসার পর সেটা করতে হবে। তোর কাছে হাত জোর করে বলতেছি, তোর মুখটা একটু বন্ধ রাখ। তোর বাবা আসুক, দেন তোর মুখ খুলিস। বাবা, কি ব্যাপার? তুমি এইভাবে ফোন করলা? আজকে তোমরা চলে আসলে একটু আগে। বাড়িতে অনেক লোকজন, আমি কিভাবে চলে আসি? তারপর ওদেরকে রেখে আমি হন্তদন্ত হয়ে আসলাম। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওর কি শরীর খারাপ করেছে? আমি আমার জন্য ডাকিনি, আপনার মেয়ের জন্যই ডেকেছি। মানে কি হয়েছে তোর? হ্যাঁ, ওর কি হয়েছে? আপনার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে আমাকে বাসর ঘর থেকে টেনে এনে সে আমাকে শর্ত দিচ্ছে। তার শর্ত মানলে তারপর সে আমার সাথে বাসর করবে, সে আমার সাথে সংসার করবে, অন্যথা সে করবে না। সত্য? কিসের সত্য? এই কিসের সত্য? আমি বলছি শর্তটা হচ্ছে আমার মাকে আজকে বাড়ি থেকে বের করে দিতে হবে, অন্যথায় সে আমার সাথে বাসর করবে না, সে আমার সাথে সংসার করবে না। কি বলছো এটা? এই তুই এটা কি বলছিস? হ্যাঁ বাবা, ও যা বলছে একদম ঠিক বলেছে। আমি ওকে বলেছি ওর মা যদি এই বাড়িতে থাকে তাহলে ওর সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। এক হলে ওর মা এই বাড়িতে থাকবে, তা না হলে আমি এই বাড়িতে থাকবো। চুপ! একটা কথা বলবি না। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। এই জন্য তোরে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি। শুধু তুই কষ্ট পাবি দেখে আমি আর বিয়ে করিনি, যাতে তোর সৎ মা এসে তোর সঙ্গে কোনো খারাপ আচরণ না করে। তুই যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি, তার পরিণামে আজকে এই। তোরে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। ভেবেছিলাম তোর মা নেই, এ বাড়িতে একটা মা পাবি, এই জন্য আমি তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে আপন করে নেয়, আর তুই কিনা ছি 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 ছি, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার লজ্জা করছে। ছি! বাবা, কাকে কি বলছেন? কি বলছেন বাবা? তার তো মায়ের এসে মার কদরটা কিভাবে বুঝবে, মার ফিলিংসটা কিভাবে বুঝবে? ভালো হয়েছে, ভালো হয়েছে আমার মা নেই। আর আমি চাইও না যে আমার কোনো মা হোক। তাই তো বলেছি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেই তুমি আমার সাথে সংসার করতে পারবে, তা না হয় না। বাবা প্লিজ, আমি আর এইসব নিতে পারছি না। প্লিজ, আমার মার নামে এত উল্টাপাল্টা আমি কোনোভাবে নিতে পারছি না। প্লিজ আপনি মেয়েকে নিয়ে আপনি বের হন। বাবা, বাবা, ওর এই সব কথা আমার একদম সহ্য হচ্ছে না। আমি আর নিতেই পারছি না একে। চলো তুই বাড়ি থেকে, চলো। বেয়াদব কোথাকার! তুই আমার মান সম্মান সব নষ্ট করেছে। বাড়ি ভরা এত লোক, তাছাড়া আমি সমাজ নিয়ে থাকি, সমাজের লোক থুথু করবে তোকে যদি আমি ফিরিয়ে নিয়ে যাই। আর আমি কি জবাব দেবো তাদেরকে? হ্যাঁ বাবা ও ছেলে মানুষ বাবা, ও কিছু বোঝে না। তুমি মাথা গরম করো না বাবা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি একটু সময় দাও। আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। সেই ছোট্ট থেকে বড় করেছে, একটা ফুলের টুকু আমার গায়ে দেয়নি। কিন্তু তোর জন্য আজ আমার বাবা আমার গায়ে হাত তুলেছে। তোকে তো আমি এত সহজে ছাড়বো না, তোকে একদম দেখে নিব বলে দিলাম। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান প্লিজ। তোর সাহস কত বড়, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বাবাকে অপমান করে কথা বলছিস? এই হতো আমাকে অপমান করেনি, আমি তো তোর জন্য অপমানিত হচ্ছি। তুই বোঝ বাবা, মাথা গরম করো না বাবা। আমার সমাজ নিয়ে চলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার মুখে থুতু দিবে বাবা। আমি তোর কাছে অনুরোধ করছি বাবা, তোমরা একটু মানিয়ে নাও। দুজনেই ছেলে মানুষই করো না, ও ছেলে মানুষ,
ওর ভুলগুলো ক্ষমা করে দাও বাবা। আমি আপনার পা ধরে বলছি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি তার সাথে সংসার করতে পারবো না। বাবা বাবা ওর এই খাটতেরা কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। তুমি যাবে এখান থেকে, চলো তো আমরা যাই। যাচ্ছিস না কেন? যা যা। একদম গায়ে হাত দিবি না। তোর বাড়িতে আমি থাকতে আসিনি। তোর মতো ছেলে তো আমার পায়ের নিচে গড়াগড়ি খায়। খাবে তুই, যা। বের হতো আমার বাড়ি থেকে, বের হ, যা। এই চাপাবাজি বাড়িতে গিয়ে কর। বাবা, বাবা আপনি আসতে পারেন। আমি অনুরোধ করছি বাবা, প্লিজ, একটা বাবার, অসহায় বাবার একটা কথা রাখো বাবা। আমি আমি সমাজের কাছে হেও হয়ে যাব বাবা। প্লিজ আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করে আমাকে অপরাধী করবেন না, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, ওকে বোঝাচ্ছি। তোমার মাথা ঠান্ডা হলে অবশ্যই তুমি আসবে বাবা, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার মাকে বের করে দিতে হবে। মাকে বের করবো না। রাকিব, বাবা তুই এখানে? তোর বিয়ে হয়েছে, বৌমাকে রেখে একা এই ঘরে এসেছিস কেন? এমনি আসছি না, কি হয়েছে বাবা, বল না। কিচ্ছু হয় না। আমি তোমার খুব মনে পড়তেছিল, এই জন্য আসলাম। সত্যি করে বল, কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমার আগে বলতে না? কোনো এক জায়গায় গেলে তোমার অনেক শান্তি লাগতো। কোন জায়গা মা? হ্যাঁ, তোর নানার বাড়িতে। তোর নানার বাড়ির পিছনে যে পুকুর ঘাটটা ছিল, ওইখানে গেলে আমার অনেক শান্তি লাগতো। তারপর যখন তুই হইলি, তখন আবার তোরে নিয়েও ওইখানে আমি বসে থাকতাম। কি যে শান্তি বাবা! তখন নিজেকে কি মনে হতো জানিস? মনে হতো আমার থেকে এই পৃথিবীর আর কেউ মনে হয় শান্তিতে নেই। মা, তোমার নিয়ে যাবো ওইখানে। আমার অনেক শান্তি দরকার, অনেক। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? আমার কিচ্ছু হয় না মা, তোমার কোলে একটু শুই। শো, এটা আবার বলতে হয়? মা, হুম, তুমি আমার অনেক ভালোবাসো না? পাগল ছেলে, তুই আমার একমাত্র সন্তান। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমিও তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া একটা দিনও থাকতে পারবো না। ঘুমা। তুমি আমার মাথায় হাত দিয়ে দিলে শান্তিতে ঘুম আসে। সুমাইয়া, কোথায় তুমি? ব্লেজারটা দিয়ে যাও। আসো। কি হয়েছে তো চিল্লাচিল্লি করতেছো কেন? ব্লেজারটা কোথায় বের করে দিবা না তুমি? তুমি জানো না ব্লেজার কোথায় থাকে? তুমি কোথায় রাখছো সেটা কেমন মনে থাকে? কোনো কাজ করতে পারো তুমি ঠিক মতো? আচ্ছা তুমি তো পারো, করে দাও। এটার মধ্যে নেব না, ব্লেজার এখানেই থাকে। তুমি খুঁজে দিবা না? এগুলোকে আমি খুঁজে নিব বলো? মানে একটা কাজও না তোমাকে দেওয়া হয় না, সব কিছু আমার করে দিতে হবে। তুমি তো আছোই এর জন্য। যাই বেরোচ্ছি। আচ্ছা শোনো, বলো তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, লেট হচ্ছে। যা বলবো সিরিয়াস, ঠিক আছে? ওকে। আমি জানি তুমি এখান থেকে বের হবা আর তোমার মা ড্রয়িং রুমে বসে আছে। তোমাকে দেখলেই বলবে যে বাবা আমার শরীরটা ভালো না, আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবি, আমাকে করে ওষুধ কিনে দিবি। শোনো, এত আজাইরা খরচ তুমি করা যাবে না। কি বলছি বুঝতে পারছো? একটা টাকাও তোমার মার পেছনে তুমি ভাঙবা না, আর তোমার মাকে নিয়ে কোনো ডাক্তারের কাছে বা কোনো জায়গায় যাবো না। কি বলছি বুঝছো? ঠিক আছে, আসতে বলো যেহেতু বাইরে আছে। শোনো, আরেকবার আমি বলে দিচ্ছি, কোনো রকম কোনো ন্যাকামি আমি সহ্য করবো না, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, আমি একদম রাগ নিয়ে যাচ্ছি, ওনার সামনে আমি রাগটা এক্সপ্রেস করবো। ওকে? সাদ, বাবা শোন। বলো বলো, কি বলবো? আমার সময় নেই, আমার অফিসে যেতে হবে। জানি তোর হাতে সময় নাই, কিন্তু বাবা, তুই আমার মেয়ে, তুই আমার জান। তুই আমার সব। 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 তুই আমার সব।
কিছুদিন যাবত আমি অনেক অসুস্থ, আর তো পারতেছি না। কাশিতে কাশিতে আমার বুক জ্বালা পোড়া করে। আমার তো এখন ডাক্তারের কাছে নিতে হবে। তো ডাক্তারের কাছে যাবা যেও, আমি সামনের মাসে নিয়ে যাবো না, এই মাসে হাতটা একটু খালি আছে, স্যালারিটা পাই আগে। কিন্তু বাবা, আবার কি হিসেবে এত কিন্তু কিন্তু করেন কেন? আপনাকে না একবার বলছে যে সামনের মাসে নিয়ে যাবে, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনার কিসের এত ওষুধ লাগে? এত ওষুধ খাওয়ার কি দরকার? মরে যেতে পারেন না আপনি? এমনিতেই আমাদের সংসারে আমরা আছি ঝামেলার মধ্যে, আর আপনি প্রতি মাসে একটা একটা করে ঝামেলা বাড়ান। আচ্ছা আমি বলছি থাক, এত বিরক্ত হওয়ার কিছু নেই। মা, বিষয়টা হয়েছে কি, হাতটা তো একটু খালি, তুমি হচ্ছে ওষুধ লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবা। আর আগে যে ওষুধ আছে 2-1টা ওগুলো খাও, একবারে সবসময় যে অ্যাকুরেট ওষুধ লাগবে তা তো না। আমি যাচ্ছি। সাবধানে যেও। আর এই যে আপনারা ঢং দেখলে না আমি আর বাঁচি না। হ্যাঁ, ছেলেকে যখন দেখেন, ছেলের সামনে যখন আসেন, তখন ন্যাকা কান্না করতে ইচ্ছা করে, তাই না? আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো ওষুধ কেন কিনে দিতে হবে? আর এই যে ছেলের সামনে এরকম ন্যাকা কান্না না কেঁদে না এই বাড়ি থেকে চলে যেতে পারেন না? ফালতু মহিলা, যখনই দেখি তখনই ঢং করতে থাকে, যত সব। অফিসে তো কাজের চাপ, গরমের মধ্যে আর ভাল লাগে না। এই গিয়ে একটু চা দাও তো আমার জন্য। কি ব্যাপার, মুখটা এরকম কেন করে রাখছো? দেখো সারাদিন পর অফিস থেকে বাসা আসি, তাই না? তুমি যদি এরকম করে থাকো আমার কি ভাল লাগে? সেটা আসলে আমার মনটা ভালো নেই। জানো কি হয়েছে? কি হয়েছে? আমার বাবা কল করছিল। আমার বাবা নাকি অনেক অসুস্থ। তুমি তো খুব ভালো করে জানো যে আমার বাবার ব্যবসা বাণিজ্য এখন ঠিক নাই। আমার বাবার হাতে কোনো টাকাও নেই। এই জন্য না আমার না 50,000 টাকার দরকার। আমাকে তুমি 50,000 টাকা দাও, আমি আমার বাবার ট্রিটমেন্ট করে তোমাকে যেভাবে পারি আবার ফেরত দিয়ে দেবো। 50,000 টাকা কোথা থেকে দিব? এখনো তো স্যালারিটাও পাইনি। তুমি এগুলো কি বলতেছো? তোমার কাছে টাকা নাই মানে? তুমি স্যালারি পাও নাই তো কি হয়েছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না অনেক টাকা আছে, যে লাখ লাখ টাকা পড়ে আছে, আর তুমি বলতেছো টাকা নাই। না না, ব্যাংকের থেকে তো টাকা উঠানো যাবে না। তুমি না বলছো ব্যাংকে থেকে টাকা না তুলতে, দেখো না কোথাও আমি টাকা খরচ করি না। ব্যাংকে টাকা তোলার দরকার নেই, আমি স্যালারি পেলে অল্প কিছু দিয়ে দিব না, 2,000। কি বলতেছো তুমি এসব? তুমি জানো যে আমার বাবার কি অবস্থা? আমি যদি এখন ডাক্তার না দেখাই আমার বাবার বড় কিছু একটা হয়ে যাবে। তাছাড়া আমি বলছি ঠিক আছে, এখন আমিই তো বলতেছি যে টাকাটা দাও, আমার বাবার ট্রিটমেন্ট করি। ওখান থেকে আমি টাকা তুলতে পারবো না, আসলে চাকরি করতে অনেক কষ্ট হয়, তুমি বিষয়গুলো বোঝো না। তুমি যদি জানতো ওই টাকাগুলো জমাতে আমার কত ফোঁটা ঘাম ফেলতে হয়েছে, তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না। আমি ওখান থেকে টাকা তুলতে পারবো না। তোমার বাবার দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? তোমার কি আর ভাইরা নাই? তাদেরকে বলো ওখান থেকে টাকা আনতে বলো। আমি কি তোমার বাবার দায়িত্ব নিব নাকি? আমার ভাইরা আমার বাবার ট্রিটমেন্ট করবে না, যার কারণে তো আমি তোমাকে বলতেছি। ভাইয়া আর ভাইয়ার বউ না করে দিচ্ছে, বাবাকে আর একটা টাকার ওষুধ খাওয়াবে না। তাহলে এখন আমি কি করবো বলো? আমি তো তার মেয়ে, তাই না? আমারও তো একটা দায়িত্ব আছে। এখন আমি কি নিজের চোখে দেখবো যে আমার বাবা মারা যাচ্ছে কিছু টাকার জন্য? মারা যাবে না। কেউ কি ওষুধ না খেলে মারা যায়? শোনো, কিছুদিন যদি একটু ধৈর্য ধরে থাকে, ওষুধ না খেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। একটা মানুষ অসুস্থ, সে যদি ওষুধ না খায়, ডাক্তার না দেখায়, তাহলে সে ভালো হয় কি করে? দেখো ঈশান, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি প্লিজ 50,000 টাকা আমাকে দাও, আমি যেভাবে পারি ম্যানেজ করে তোমাকে দিয়ে দেবো। টাকাটা তুমি আমাকে কিভাবে ফেরত দিবা? একটা জিনিস ভাবছো, তোমার বাবার কাছে এখন সামান্য ওষুধ খাওয়ার টাকা নেই, আর সে আমার 50,000 টাকা কিভাবে ফেরত দিবে? তুমি দাও না। তোমার বাবাকে বলে দিও আমাদের কাছে টাকা নেই, আমরা স্যালারি পাই না, স্যালারি যদি পাই তখন দিব। আজকে 1 সপ্তাহ যাবৎ বাবা কল দিতেছে, বাবার ফোনও রিসিভ করতে পারতেছি না, বাবাকে কিছু বলতেও পারতেছি না। বাবা আবারও কল দিচ্ছে না, আজকে ফোনটা রিসিভ করি, কথা তো বলতেই হবে। এভাবে চুপ করে থাকলে তো বাবা আরও টেনশন করবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা কি হয়েছে কি? আমি এতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না। 7 দিন হলে অসুস্থ, আমি অসুস্থর কথা জানালাম, তোকে এতবার ফোন দিলাম তুই ফোন ধরলি না।
কই বাবা, কিছু হয় নাই তো। আসলে বাবা সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আর ওই যে এই কাজ ওই কাজ তুমি তো বুঝোই, আমি একটু ব্যস্ত থাকি, যার কারণে আর কি তোমার ফোনটা আমি রিসিভ করতে পারিনি। তুই তো আসলিও না, আমার সঙ্গে কথাও বললি না। তো জামাই বাবা যে এসে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সমস্ত চেক আপ করে তারপর ট্রিটমেন্ট করে আমি বাসায় আসছি। এখন আমি অনেক ভালো। এই কথাটা জানানোর জন্যই তোকে বারবার আমি ফোন দিয়েছি। ও মানে ঈশাদ তোমাকে নিয়ে হসপিটালে গেছে? ট্রিটমেন্ট করে আমি বাসায় আসছি এখন। ঠিক আছে। জামাই আমার এত করলো যা আমার ছেলেও করে নাই। একটা কথা বলি মা, তোর শাশুড়ির দিকে খেয়াল রাখিস কিন্তু। দেখ উনি কত কষ্ট করে ছেলে মানুষ করেছে। তুই এখন ওনার মেয়ে, তুই ওনার বৌমা, ওনার দিকে খেয়াল রাখিস মা। আর পারলে একবার আসিস। হ্যাঁ শোন মা, জামাই বাবাজির দিকেও খেয়াল রাখিস। অনেক কপাল গুনে ওরকম জামাই হয়। আচ্ছা বাবা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা মা, আচ্ছা, চিন্তা করিস না, এখন আমি আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা রাখলাম। শাশুড়ি, মাকে তো 3-4 দিন ধরে বাসা দেখতেছি না, আমিও খেয়ালই করি নাই। মা আবার কোথায় গেল? আম্মা, মা আপনি এই 3-4 দিন কোথায় ছিলেন? আমি তো আপনার বাড়িতে দেখি নাই। কেন বৌমা, তুমি কি বাসায় থাকো না? বাসার কোনো খোঁজ খবরই কি রাখো না? আমি তো এই 3-4 দিন হসপিটালে ছিলাম। কি বলতেছেন আপনি? এই 3-4 দিন হসপিটালে ছিলেন? কই, আমাকে তো ঈশাদ কিছুই বলে নাই। ঈশাদ, তুমি আমাকে বলো নাই কেন যে মা হসপিটালে ভর্তি? তোমাকে আমি কি বলবো? তোমাকে আমি কি বলবো যে তুমি তুমি আমার মায়ের ওষুধ কিনতে মানা করো, বলো যে স্যালারি পাওয়ার পর কিনতে, ব্যাংকের টাকা খরচ করতে মানা করো। আচ্ছা আমাদের টাকাগুলোতে কি করব যদি আমার মাই পৃথিবীতে বেঁচে না থাকে? সেজন্য আমি তোমাকে কোনো কিছু জানাইনি, আর কোনোদিন তোমাকে কোনো কিছু জানাবো না। তুমি তুমি আমার বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলে না? আমার বাবাকে ওষুধ কিনে দিছো, ডাক্তার দেখাইছো, বাবা আমাকে কল করে সব কিছু বলছে। তুমি তো এই কথাটাও আমার সাথে শেয়ার করো নাই, কিন্তু কেন? তোমার বাবাটা তোমাকে আমি জানাইনি, কারণ তোমাকে আমি হাতে কলমে বুঝাতে চেয়েছিলাম যে তুমি যে কাজগুলো করতেছো সেগুলো তুমি ভুল করতেছো। ওই দিন যদি তোমাকে আমি বলতাম ঠিক আছে তুমি তোমার বাবাটা দিয়ে দাও, আজকে তুমি বুঝতে পারতে না যে তোমার ভুল কোনটা ঠিক কোনটা। সেজন্য আমি তোমাকে কোনো কিছু বলিনি। এর সাথে আমার ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারতেছি যে আমি মায়ের সাথে কত বড় অন্যায় করছি। মা, আপনি আমার মাফ করে দেন মা। আমি দিনের পর দিন আপনার উপর অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি আপনার সাথে। কোনোদিনও নিজের মায়ের চোখে দেখিনি। সবসময় ভাবছি আপনি আমার শাশুড়ি, শাশুড়ির এত সেবা যত্ন, এত ওষুধ খাওয়ানো, এত টাকা পয়সা কেন শাশুড়ির পেছনে নষ্ট করবো, সবসময় এই কথা চিন্তা করছি। আপনাকে সবসময় নিজের পর মনে করছি। মা, আমি অনেক বড় অন্যায় করছি। মা জানেন, যখন আমি শুনলাম যে আমার বাবা অসুস্থ, যখন আমি আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই, যখন বাবাকে কোনো ওষুধ কিনে দিতে পারি নাই, তখন আমি বুঝছি যে আমি ঈশাদের সাথে আসলে দিনের পর দিন কী করতেছি। আমিও তো ঈশাদকে তার মার সেবা যত্ন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো কোনো কিছুই করতে দেয়নি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আপনি আমার মাফ করে দেন। এত কিছু করার পরও যখন শুনলাম যে ঈশাদ আমার বাবাকে নিয়ে হসপিটালে গেছে, ডাক্তার দেখাইছে, এখন আমি বুঝতে পারতেছি যে মা আমি কত বড় অন্যায় করছি। মা প্লিজ আপনি আমার মাফ করে দেন। না না মা, তুমি ছেলে মানুষ, ভুল হতেই পারে। আর তোমার কোনো কথাই আমি মনে রাখিনি মা, তোমাকে আমি মাফ করে দিয়েছি। বাবা, আমাকে একটু রুমে নিয়ে চল। হ্যাঁ চলো। শোনো, এখন যা ওষুধ আছে খেয়ে নাও, বাকি যেগুলো আছে আমি সকালে নিয়েছি। আমি অনেক বড় অন্যায় করছি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করছি। আজকের পর থেকে আমার শাশুড়ির আমি আর কোনোদিনও কষ্ট দেব না, সবসময় নিজের মায়ের মতো যত্ন করব। কি রে, টেয়া দিতেছ না কে? বিকাল দেখা করি। ভাই একটু পানি দিয়েন তো। ছোট না বড়? চলো। তুমি খাবা না? না, তুমি খাও। হ্যালো, পানি খাও।
আরো কিছু খাইবা? আচ্ছা চল। ওই কই যান টেহা দিয়ে যান। ভাই আমার কাছে তো এখন টাকা নাই, আইসা পরে দিই মনে। পরে দিয়ে যান, পরে হবো না, এখন টেহা দিয়ে যান। আসলে ভাই হয়েছে কি, আমার স্বামীটা অসুস্থ, না খেলে সে হাঁটতে পারে না, এই জন্য খাওয়াইলাম। টাকা অনেক নাই, পরে এক সময় দিব মনে। টেহা না খাইছেন কি লিগা? আবার যাই উঠে এই কই যান, এই খারাপ এই টেহা দিয়ে তারপর যাইবা। ভাই ভাই আমার স্বামীটা অসুস্থ, আমার অনেক খিদা লাগছিল, আর খিদার ঠেলা হাঁটতে পারতেছিল না, তাই একটা রুটি খাওয়াইছি। আমি টাকাটা পরে এসে দিয়ে যাম নে। হ্যাঁ আমি আপনারে চিনি না আপনি আমারে চিনেন? আপনি আমার পরে টেহা দিয়ে যাবেন মানে? আপনারে দেখছি আমি আজকে প্রথম এই এলাকায়, আপনাকে তো আগে দেখি না কোনো সময়। টেহা দিয়ে তারপরে যাবেন। ভাই আমি তো কইতাছি আমি পরে এসে টাকাটা দিয়ে যাবো নে। পরের নাম বাকি দেয় না, কদ্দুসের টেহা মাইরা খাওয়া খুব ঠেলা। টেহা দিয়ে তারপরে যাইবা, এটা চুপচাপ বহ বহ এনে বহ 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 এনে বহ বহ টেহা দিয়ে তারপরে যাবে। কোনো যাওয়া যাওয়াই নাই, টেহা দিবা। খাওয়ার আগে মনে আসাল না যে টেহা নাই? ই নিছে বোতলের, একবার ইনটেক বোতল নিছে, রুটি খাইছে, এখন টেহা নাই। বং ধরার জায়গা পায় না। টেহা না দিয়ে থেকে এক পা গেলে একবার পাও বাইরে ভেঙে গেলাম। এরকম বং ধরা মানুষ আমি বহুত দেখছি। এই নিয়ে দেখতে দেখতে বড় হয়েছে। আমি ছোটবেলা থেকে দোকান করি, একবার পিঠে আমার মানুষ গেলাম। আপনারা এখানে? তুমি কি বাবা? এই কি হয়েছে, কি সমস্যা? সমস্যা মানে পুরোটাই তো সমস্যা। ইনটেক পানি দিছি, আবার রুটি খাইছে, খাইয়ে দিয়ে সোজা আটা দিছে। এই আস্তে, মুরব্বীদের সাথে কেউ এরকম ব্যবহার করে? কি সমস্যা সেটা আমাকে খুলে বলো। খুলেই তো কইবেন সে আপনারে। আমার দোকান থেকে খাইয়ে দেয়, হ্যাঁ আটা দিছে, টাকা পয়সা না দিয়ে দেন না। সিটা এরকম সিটার ব্যাপারটা আমি বহুত দেখছি। এই আর একটা উল্টাপাল্টা কথা বলবো না। কয় টাকা হয়েছে? কয় টাকা হয়েছে মানে ওই যে 20 টাকা, 10 টাকা, 30 টাকা। 30 টাকা হচ্ছে তোমার বেলাটা? টাকা আমার টাকা না দেন। আচ্ছা দিচ্ছি তোমার টাকা, ধরো। এই বাংটি নাই, টাকা পরে এসে নিয়ে যাবো। আপনি বাবা জমিদার দেখো 1000 দিয়ে গেল না, একবার বাড়িঘর শুদ্ধ লেখা নিবো। এরকম সিটার বহুত দেখছি আমি। বাবা তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন। চলেন। এটা এটা কার বাড়ি বাবা? এটা আমার বাড়ি। সুমাইয়া, সুমাইয়া একটু এদিকে আসো। কোথায় তুমি? কি হয়েছে? এরা আবার কারা? এদেরকে তো আগে কখনো দেখিনি। যাদের কথা তুমি সব সময় বলতে না, যে আমার মা বাবা কোথায়, আমার মা বাবা কোথায়, এটারাই আমার মা বাবা। আমরা তোমার মা বাবা? তুমি তুমি কে বাবা? কে তুমি? বাবা আমি আপনার সেই কুড়িয়ানা সন্তান, যাকে ছোটবেলায় আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। 15-16টা বছর আপনি আপনার নিজের কষ্টের টাকায় পড়াশোনা করিয়ে বিদেশ পাঠিয়েছেন। বাবা জানেন, আমি না দেশে আসার পর আপনাকে অনেক খুঁজেছি, কোথাও আপনাকে খুঁজে পাইনি। অনেক টেলিফোন করেছি, মহল্লার অনেক লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনি কোথায় গেছেন। ঈশাদ, আমাকে ঈশাদ। বাবা এখন আর কাঁদবেন না, আপনি ঘরে চলেন, আগে খাবার দাবার খান, তারপর আপনার সব কথা শুনবো যে আপনি রাস্তায় কেন। কোথায় ছিলাম? তাই চলে আসলাম। বৌমার রান্না অসাধারণ। আজ অনেকদিন পরে আমরা ভালোভাবে খেয়েছি। হ্যাঁ খুব ভালো হয়েছে। বাবা আপনাকে তো তখন বলেছিলাম যে ঘরে আসেন, তারপর কথাটা জিজ্ঞাসা করব। বাবা এখন তো আমরা ফ্রি আছি, এখন একটু বলেন তো যে আপনি কি সমস্যা, মানে আপনার এত সয় সম্পত্তি ছিল, আপনি রাস্তায় কি করছেন? আসলে কোথায় থেকে শুরু করব সেটাই ভাবছি বাবা। তোকে বিদেশে পাঠানোর পর রাকিব বলল সে অফিসে বসবে, ব্যবসা বাণিজ্য দেখবে। প্রথম থেকে ভালোই দেখতে ছিল, আস্তে আস্তে
তোর মা বলল, রাকিব যখন অফিসে বসছে তাহলে তুমি আর কষ্ট করে অফিসে যাবা কেন, সব দায়িত্ব ওর উপরে ছেড়ে দিলাম। এর মাঝে ওকে বিয়ে শাদী করালাম, নতুন বউ ঘরে আসলো। আস্তে আস্তে রাকিবের পরিবর্তন লক্ষ্য করতে থাকলাম। ব্যাংকের সমস্ত টাকা তুলে নতুন ব্যবসা শুরু করলো। প্রতিদিন বলে ব্যবসায় লস, ব্যবসায় লস। তারপর এক সময় এসে বলল যে বাবা, ব্যাংকের সম্পত্তি মর্টগেজ দিয়ে নতুন ব্যবসাটা চাঙ্গা করব। তুইও তখন বিদেশে, একটি মাত্র ছেলে। চিন্তা করলাম যে নিজেরই তো ছেলে, ব্যবসা যদি উন্নতি করে ওরাই ভালো থাকবে। তাই সব কিছু, বাড়ি গাড়ি সব কিছু ওর নামে লিখে দিলাম। হেবা দলিলের মানে যে বুঝতাম না যে সব ওর হয়ে গেল। ও ব্যাংকে দিল, আস্তে আস্তে ব্যবসায় ওর ধস নামলো। তখন ওর স্ত্রীর আসল চেহারাটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। বাড়ির সব কাজ তোর মাকে দিয়ে করাইতো। এ বয়সে তোর মা কাজ করতে পারতো না, অসুস্থ হয়ে যেত। দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দিত না আমাদেরকে। অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল, রাকিব কিছুই বলতো না। রাকিব থাকা অবস্থাও অত্যাচার করত। এক সময় আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে রাস্তায় রাস্তায় এর বাড়ি ওর বাড়ি কাজ করে তোর মা আমাকে খাওয়াতো। এখন সে কাজকামও বন্ধ হয়ে গেল। তখন আমরা পথে নামলাম। এই পথে ভিক্ষা করে করে খাই। আজকে তুই সেই অবস্থায় তুই আমাদেরকে পেলি বাবা। এই হলো আমাদের ইতিহাস। বাবা, এখন আর চিন্তা নেই, আমি তো আপনাকে খুঁজে পেয়ে গিয়েছি। জানেন বাবা, আমি আপনার বাড়িতে অনেক কল করেছি। আমাকে বলতো যে এখন নাকি আপনি বাড়িতে নেই, আপনি নাকি এখানে গেছেন ওখানে গেছেন, পরে ফোন দিতে বলতো। আমি তারপর নিজে গিয়ে খুঁজলাম, আপনাকে আর বাড়িতে পেলাম না। ওরা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। যাই হোক বাবা, বাদ দেন। আপনি খাওয়া দাওয়া করেছেন মা, আপনারা গিয়ে বিশ্রাম করুন। তারপর কেমন দেখলে আমার মা বাবাকে? খুবই ভালো, ওনারা খুব ভালো মনের মানুষ। আর তাছাড়া এতদিন পর যে ওনাদেরকে দেখতে পেরেছি এটাই তো আমার জন্য অনেক। আর আজকে নিজের হাতে রান্না বান্না করে তাদের সেবা যত্ন করে খুবই ভালো লাগতেছে। আর একটা বিষয় কি জানো, তারা তোমাকে খুব বেশি ভালোবাসে। বাহিরের লোকজন দেখলে কখনো বুঝতেই পারবে না যে তারা তোমার নিজের বাবা মা না। আর আমি চাই সারা জীবন তোমরা এরকমই থাকো, আর তোমাদের ভালোবাসাটা এরকমই থাকুক। আল্লাহ যেন এরকমই রাখে। চলো। আমার ঘরে মা বাবা, কত জায়গায় খুঁজেছি বাবা। তুমি যদি জানতে, আমার কাছে হয়তো আরো আগেই ফিরে আসতে। তুমি তো আর জানতে না যে তোমার এই হতভাগা ছেলেটা তোমাকে খুঁজতেছে। আর কোনো দিন তুমি আমার কাছ থেকে চলে যাবে না, জানো বাবা। আল্লাহর কাছে না নামাজ পড়ে অনেক দোয়া করেছি যে আল্লাহ, আমার সেই বাবাকে ফিরিয়ে দাও যে বাবা আমাকে লালন পালন করে বড় করেছে। আপনি যদি ওই দিন আমাকে রাস্তা থেকে তুলে না নিয়ে আসতেন, আমার কোনো অস্তিত্বই থাকতো না। আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমাকে বিদেশ পাঠিয়েছেন। আপনার কাছে আমি ঋণী বাবা। আপনার ঋণ আমি আমার সারা জীবন পরিশ্রম করেও শোধ করতে পারবো না। আপনি আমার কাছে এসেছেন, আর কোনো দিন আমি আপনাকে হারাবো না, আর কোনো দিন আমি আপনাকে হারাবো না। এই শুনছো? দেখো কি হয়েছে? দেখেছো, নিজের সন্তান বাড়ি থেকে বের করে দিল।
যে সন্তানের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসে মানুষ করেছি। ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক। অনেক সময় না রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্কগুলো খুব কাছের হয়। ঘুমাক, তুমি আর কথা বলো না, ওকে ঘুমাতে দাও। ও খুব আরামে ঘুমাচ্ছে। ঘুমাক। আমি দোয়া করি আল্লাহ ওকে অনেক হায়াত দারাজ করুক, ও অনেক সুখী হোক, অনেক সুখী হোক। ঘুমাও তুমি। এ কি বাবা, মা আপনারা কোথায় যাচ্ছেন? মা, আমরা তো থাকলাম, যাই। আমরা কতদিন আর থাকবো এখানে বলো তো? মানে কি বলতেছেন আপনি এসব? আপনারা চলে যাবেন মানে? আপনারা কোথাও যাবেন না, আপনারা দাঁড়ান। ঈশান, ঈশান, ঈশান কোথায় গেলা? কি হয়েছে? কি হচ্ছে মানে? বাবা আর মা চলে যাচ্ছে। আসলে বাবা, থাকলাম তো বেশ ভালোই লাগলো। যেতে তো হবেই, এখানে তো আর সারা জীবন থাকা যাবে না, কি বলো? বাবা আপনি এটা কি বলতেছেন? বাবা আপনি কি আমাকে আপন ভাবতে পারতেছেন না? বাবা এটা আপনার বাড়ি, আপনি এখানে থাকবেন, আপনি এখান থেকে কেন চলে যাবেন? সবই ঠিক আছে রে বাবা, সব ঠিক আছে। মাঝে মাঝে আসবো, এসে তোদেরকে দেখে যাব। বাবা আপনি কি আমাকে আপন ভাবতে পারতেছেন না? আপনি এখান থেকে কেন চলে যাবেন বাবা? এটা তো আপনার বাড়ি। আমি বুঝতে পেরেছি আপনি আসলে আপনার আপন ছেলের কাছ থেকে ধোঁকা খেয়েছেন। তো আপনার আপন ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য ভাবতেছেন যে এই ছেলেটা হয়তো এই ছেলেটা দুদিন পর আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু না বাবা, সব সময় পরিস্থিতি একরকম হয় না। কিছু সময় এরকমটাও হয় যে আপন আপন হয় না, পর আপন হয়ে দাঁড়ায়। বাবা আপনি দয়া করে এই বাড়ি থেকে যাবেন না। আপনি বাড়িতে এমনভাবে থাকবেন যেন আপনি আমার আপন পিতা। আপনি যদি ওই দিন আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার বাড়িতে জায়গা না দিতেন, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করতেন, আমি কি পারতাম এরকম এত কিছু করতে? বাবা দয়া করে আপনি এখানে থেকে যান। আপনি এই বাড়িতে এমনভাবে থাকবেন যেন এটা আপনার বাড়ি আর আপনার সন্তান। আপনি যা বলবেন আমরা সেভাবে চলবো বাবা। বাবা আপনাকে আমি আমার সয়-সম্পত্তি যা আছে সব কিছু আপনার নামে লিখে দিব। আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমি ওই অবস্থায় যেতে দিব না যে অবস্থা থেকে আপনাকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি। হ্যাঁ মা, ও যা বলতেছে ঠিকই বলতেছে। আপনারা প্লিজ আমাদেরকে একা করে ছেড়ে চলে যাবেন না। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে।